হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো প্রবলেমটা যেটা তোমাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম, আমার টায়ারে আনইভেন রোলটা নিয়ে, যেটাতে আমার একটু ব্যালেন্সিং অ্যালাইনমেন্টের প্রবলেম হচ্ছিল। তো সেটা ধরাই আছে। এটার মেন ইস্যু আমার টায়ার থেকেই বেরিয়েছে। তো টায়ারটা অ্যাকচুয়ালি আনইভেন রোলই হয়েছে সব জায়গায়, যেখানে 2-3 জায়গায় দেখালাম সবাই তাই বলেছে। তো তোমাদেরকে দেখিয়ে নিই কোথায় কোথায় আনইভেন রোলটা হয়েছে। হয়তো তোমরা ক্যামেরাতে অত বুঝতে পারবে না, কিন্তু যে এই ব্লকসগুলো যে আছে, এই ব্লকসগুলো আনইভেনভাবে রোল হয়েছে। মানে এই ব্লকসটা বেশি ওয়ার্ন আউট হয়েছে আর এই ব্লকসটা কম ওয়ার্ন আউট হয়েছে। তো এটা উঁচু, এটা নিচু, এরমভাবে পুরো টায়ারটাতেই অল ওভার যেটা আমরা নোটিস করলাম, পুরো টায়ার সামনে পুরো টায়ারটাই এই অবস্থা, এরমভাবে আনইভেন পুরো রোল আছে। তো এখনও আরও মিনিমাম 2-3 হাজার কিলোমিটার তো এই টায়ারটা রান হতোই, কেন যে এখনও গ্রিপসগুলো আছে এখানে। এই জায়গাটা তো এই যে এখানে যে তুমি দেখছো, এখনও দেখছো এই দিকটা যেমন এতটা নেমে গেছে, এদিকটা অতটা উঁচুতে আছে। তো এইটার জন্য ইস্যুটা হচ্ছে। তো এখনও যেত, কিন্তু এরমভাবে বাইকটা চালাতে একটু অসুবিধা হচ্ছে, অ্যালাইনমেন্টেও প্রবলেম হচ্ছে, আর লংয়ে গেলে খুবই প্রবলেম হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা দেখো। তো কি টায়ার সিলেক্ট করেছি সেটা তোমাদেরকে দেখাবো, টায়ারের ফিটমেন্টটা দেখাবো, আর কোথা থেকে লাগাচ্ছি সেটাও দেখাবো। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগে। আমার টায়ার সেকশন যেটা সাইজ আছে সেটা একটু বলে দিই। আমার সামনের হলো 100/19 ইঞ্চ, আর পিছনের সাইজ হলো 130/17। সো আমি স্টক টায়ারটাই লাগানো প্ল্যান করেছি। পিছনেরটা এক সাইজ বড় পাওয়া যাচ্ছে, 140 পাওয়া যাচ্ছে, যেই টায়ার ব্র্যান্ডটা লাগাতে যাচ্ছি। তো ভাবছি ওটা লাগাবো কি না স্টকটাই লাগাবো। তো সেটা এখনও ডিসিশন নিইনি, কিন্তু দুটোই আমি পাল্টাচ্ছি, কেন যে পাল্টালে দুটো পাল্টানোই বেটার, তাহলে গাড়ির ব্যালেন্সিং এগুলো সব ঠিকঠাক থাকে। যে এমআরএফের যেটা ইস্যু দেখলাম, যে আমি যখন কথা বলছিলাম শপ ওনারের সাথে টায়ারের, তো উনিও বললো যে এমআরএফ যে মিটিওর যেটা আমার ব্র্যান্ডটা লাগানো আছে, সেটাতে এই গ্রিপগুলো আনইভেন হয়ে যাওয়ার একটা ইস্যু আছে, অনেক বাইকেরই পেয়েছে। আর সেকেন্ড হলো যে আমি একটা জিনিস এমআরএফে দেখেছিলাম, যে আমি 120 ক্রস করে গেলে, যেটা পাতি বাংলার কথায় বলা যায় যে কামড়িয়ে চলতো না, মানে মাটি কামড়িয়ে তখন গাড়ি চলতো না, ঠিক আছে। তো একটু ফ্লোটি একটা ব্যাপার ছিল। তো ওইটার জন্য যারা ফেন্সেলার যারা ইউজ করে, যাদের আমি চালিয়েছি আমার অন্য বন্ধুবান্ধবদের 390, তো ওদের ওই ব্যাপারটা নেই, কিন্তু এমআরএফের এই ব্যাপারটা আছে। তো এমআরএফটা আর লাগাবো না, তো অন্য টায়ারই অপ্ট করেছি লাগানোর জন্য। সো এই উঠে গেলাম বাইপাসে কামালগাছির দিকে যাবার। তো হ্যাঁ, কামালগাছির এখান থেকেই লাগাচ্ছি, কামালগাছিতে সর্দার রিটেল থেকে লাগাচ্ছি, সর্দার টায়ার শপ থেকে। তো ওদের ওখানে অনেক রকমের টায়ার আছে, আর যেটা আমি খুঁজছিলাম সেটাও ওখানে অ্যাভেলেবেল আছে, আর ওরাই বেস্ট প্রাইস আমাকে কোট করেছে। তো ওখান থেকেই লাগাবো, ওখান থেকে ফিটিং করব। তো এই টায়ারগুলো বাইব্যাক হয় না, বাইকের টায়ার বাইব্যাক সেরকমভাবে করে না বলছে। তো এই আশেপাশে কামালগাছির এখানে অনেক টায়ারের দোকান আছে, তো ওরা বলেছে যে বেঁধে দেবে। তো বেঁধে দিয়ে এই দেখুন, এই হলো এদের প্রবলেম। যাই হোক, তো ওরা বলেছিল যে বেঁধে দেবে, বেঁধে দিয়ে তো কত পাই না পাই তোমাদেরকে ওটাও দেখাবো, যে পুরোনো টায়ারে আমি কত পেলাম। পিছনের টায়ারটা তো মোটামুটি ঠিকই আছে, সামনেরটা দিয়েই যা ইস্যু। তো আমরা এসেও গেলাম। তো এটা বেশি বড় রাইড না, ছোটোই একটা রাইড, তো তাও তোমাদেরকে ভালো সব কিছু দেখাই। তো সামনে যেখানে তোমরা দেখছো ইয়োকোহামা লেখা, সেটাই হলো সর্দার টায়ার শপ। এখানে এসে গেছি। ওদিকে তো এটাই হলো সর্দার টায়ার শপ। এখানে কালকে কথা বলে গেছিলাম, এখান থেকেই লাগাবো। লাগিয়ে দাও। হ্যাঁ, তো গাইজ আমরা এসে গেছি এখানে সর্দার রেডিয়াল এজেন্সিতে। তো এখানে অলরেডি আমার বাইকের টায়ার খুলতে শুরু করে দিয়েছে।
আর টায়ারগুলো ভিতরে এসেও গেছে, যে টায়ার লাগাচ্ছি। তো ভিডিওটাতে থাকো তোমরা, তোমাদের দেখাচ্ছি কোন কোম্পানির টায়ার লাগাচ্ছি, আর পুরো কমপ্লিট এখানে দেখাবো যে টায়ারটা কীভাবে খুলে কীভাবে লাগাচ্ছে, সব কিছু দেখাবো। তো বন্ধুরা কন্টিনিউ করো ভিডিওটা। তো গাইস যেমন দেখতে পাচ্ছ এখানে আমার অ্যালয় থেকে পুরো টায়ারটা খুলছে, তো আমার নতুন টায়ারটা এসে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি নতুন টায়ারটা কোনটা। তো গাইস আমি লাগাচ্ছি লিজ মোটর টায়ার। তো ওটা নিয়ে নিয়েছে ওদিকে, ওখানে লাগাবে, দিয়ে দেখায়। এটা ছিল পুরোনো টায়ারটার অবস্থা, মোটামুটি ঠিকঠাকই ছিল, তো সামনেরটার জন্য পাল্টাতে হচ্ছে। বন্ধুরা যেমন দেখতে পাচ্ছ গাড়িতে আমার টায়ার লেগে গেছে, নতুন টায়ার। একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো পিছনের টায়ারটা যেটা অফ করেছি 130 জায়গায় 140 অফ করেছি। তো 130 80-17 ছিল, তো 140-70-17 নিয়েছি। আর সামনেটা যেটা স্টকের সাইজ যেটা ছিল সেটাই লাগিয়েছি ডিজেল 100/90। আর এটা আমি লাগিয়েছি হলো তোমাদের সারদা সর্দার রেডিয়াল এজেন্সি থেকে। তো এখানে হেলমেট, অ্যালয়েস, ইয়োকোহামা, ব্রিজস্টোন সব টায়ারই পাওয়া যায় মোটামুটি। আর কিছু কিছু টায়ার ওরা জোগাড়ও করে দেয়। তো তোমরা এখানে আসতে পারো। তো এটা একদম কামালগাছি মোড়ে আছে দোকানটা। তো চলো একটু রাইড রিভিউটা করে নতুন টায়ারে তোমাদেরকে বলছি যে ফিডব্যাকটা কেমন। আর কিছু কিছু জিনিস তোমাদেরকে বলার আছে, টায়ার কেনার সময় কী কী দেখা উচিত সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি রাইডে গিয়ে। চলো। তো গাইস যেমন তোমরা দেখছো পুরোনো টায়ারটা বেঁধে নিয়েছি। তো পুরোনো টায়ারটা দেখি বাইপাসের এখানে অনেক টায়ার শপ আছে, তো দেখি কে কী দাম দেয়, সেই হিসাবে টায়ারটা বিক্রি করব। তো চলো দেখা যাক টায়ারটা কত পাওয়া যায়। আর চলো রাইড রিভিউটা এখনই তোমাদেরকে দিচ্ছি, কেমন লাগছে নতুন রিস মোটোটা চালিয়ে, আর কত, আর কিছু কিছু ব্যাপার বলে দিই, আর কত পড়লো সেটাও তোমাদেরকে বলছি। চলো লেটস গো। তো চলো এই দোকানটাতে দাঁড়িয়ে দেখি কত দাম দিতে পারে। এ টায়ার বিক্রি আছে, কত দেবে? লোক নেই? তো এখানে হলো না, চলো এগিয়ে যাই। গাইস এখানে বিক্রি করে দিলাম টায়ারটা 400 টাকায়। তো আমি 600 বলেছিলাম, ওরা 200 টাকা বলছিল, ওখান থেকে 400 টাকায় বিক্রি করলাম। তো যাই না ঠিক দাম পেলাম কি ভুল দাম পেলাম, তো ঠিক আছে। আর চলো এবার একটু রাইড রিভিউটা দিই আর কত পড়লো তোমাদেরকে বলি।
তো ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা দেখছি যে ব্যালেন্সটা অনেকটাই বেটার হয়ে গেছে, আর গ্রিপটা লেটস সি কেমন হচ্ছে। কর্নার আসছে, ব্রিজটাতে কর্নার আছে, এটাখানেই বোঝা যাবে যে আমার টাকাটা কি সাধ্য হলো নাকি জলে গেল। লেটস সি বন্ধুরা। এদিকে কর্নারটা তো ভালো হলো, এদিকটা দেখি গাড়ির গ্রিপটা দারুণ বক্স, লাভলি লাভলি, একদম বাহ বিউটিফুল, সুন্দর মাটি কামড়িয়ে যাচ্ছে। সো ইমিডিয়েট যেটা আমি বুঝতে পারছি ওই টায়ারটা চেঞ্জ করার পরে যে টায়ারটার মানে গাড়ির ব্যালেন্সটা আরও অনেক ভালো হয়ে গেছে। আগে যে একটু ওবলি ব্যাপারটা ছিল ওইগুলো পুরো শর্ট আউট হয়ে গেছে। আর তোমার যে কর্নারিংয়ে যে ব্যাপারটা ছিল সেটাও এখন আর মনে হচ্ছে যে কর্নারিং করার সাথে কনফিডেন্স পাচ্ছি না, সেই ব্যাপারটাও এখন পুরোপুরি এখন তো লাগলো পুরোপুরি অফ। তো আর একটু চালাই, আর একটু চালিয়ে তোমাদেরকে এটার উপরে আরও ভালো করে বলবো। তো আর একটু এগিয়ে যাই আমাদের বারাইপুর বাইপাসের দিকে, গিয়ে দেখি যে কেমন লাগছে চালাতে। তো রাইডটা দেখো, এনজয় করো, আর তোমাদেরকে বলছি আরও। সো গাইস তোমাদেরকে কিছু কিছু জিনিস বলে দিই। টায়ারটা পড়েছে আমার দুটো সেট মিলে 6,300 টাকা, আর ফিটিং চার্জেস আরও 300 টাকা নিয়েছে। তো 6,600 টাকা অল টোটাল পড়েছে। তো সামনের সেকশনটা আমি নিয়েছি 100/90/19, স্টক যেটা ছিল সেটাই নিয়েছি। আর তুমি দেখতে পাচ্ছ এই যে এটা হলো মার্কারটা, এই অবধি যদি তোমার গ্রিপগুলো এসে যায় তাহলে বুঝতে পারবে যে তোমার টায়ার এখন আর ইউজ হবে না। তো এই ক্ষেত্রটা দেখে বুঝতে পারছি যে আগের টায়ারটা আমার কতটা ডাউন হয়ে গেছিলো আর কত আনইভেন ছিল। আর পিছনেরটা বন্ধুরা আমি নিয়েছি 140/70/17, তো আমার স্টক ছিল 130/80/17। তো আমি 80 জায়গায় 70 নিয়েছি, 130 জায়গায় 140 করেছি। তো রেশিওটা ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। আর 17 ইঞ্চ হলো আমার হুইল ডায়ামিটার। তো এই দুটোই আমি রিস কোম্পানির নিয়েছি। তো রিস কোম্পানির এখন শুনছি পারফরমেন্স খুব ভালো, যাদের থেকে রিভিউ পেয়েছি সেগুলো খুব ভালো পেয়েছি। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কগুলো আছে, এখানে অবধি টায়ারটা যখন তোমার গ্রিপগুলো এসে যাবে তখন তুমি বুঝবে যে তোমার টায়ার আর এবার তোমাকে টায়ার চেঞ্জ করতে হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার পিছনের টায়ারটাও বেশ অনেকটা গ্রিপ কমে গেছিলো। আর তোমার পুরোনো টায়ারটা আমি বিক্রি করলাম 400 টাকায়, দুটো 200 করে। তো এটাই হলো। তো চালিয়ে বেশ ভালো লাগছে। ওয়াবলিং আর টানের ব্যাপারটা পুরোপুরি শর্ট আউট হয়ে গেছে, এখন আর হচ্ছে না। আর এয়ার প্রেশারটা মনে হয় না ঠিকঠাক আছে। তো ঠিকঠাক এয়ার প্রেশারটা দিয়ে তোমাদেরকে একটা ফাইনাল রাইড রিভিউ পরে দেবো। এটার এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়ে যাবে 50-60 কিলোমিটার রান হওয়ার পরে। তো একটা ইমিডিয়েট যেটা আমি ডিফারেন্স যেটা দেখলাম, আমি এখনই তোমরা যেমন ভিডিওতে দেখেছো 123 ধরলাম এই রাস্তায়। তো যেটা আগের বাইকে আগের টায়ারে যেটা হতো 120-115 ক্রস করলে একটা ওবলি ব্যাপারটা যেটা হতো, মনে হচ্ছে যে তুমি জলে আছো, সেই ব্যাপারটা কিন্তু বন্ধুরা এই টায়ারে একদম নেই। আর যেটা আমি বুঝতে পারছি গ্রিপটা দারুণ, মানে এইখান থেকে এবার দেখো এরকমভাবে আমি কর্নার করতে পারছি, জাস্ট বিউটিফুল। তো গাইস ডিসঅ্যাপয়েন্টেড টু সে দ্যাট প্রবলেমটা সলভ হয়নি আমার। এতটা টাকা খরচা হয়ে গেল টায়ারটা চেঞ্জ করতে, কিন্তু ইস্যুটা থেকে গেছে। ইস্যুটা প্রথমে বোঝা যায়নি, কেন যে প্রথমে ইনিশিয়ালি টায়ারটা যেহেতু চেঞ্জ হয়েছিল, একটা পুরোনো টায়ার থেকে নতুন টায়ারে এসেছিলাম, তো জিনিসটা আমি বুঝতে পারিনি। প্লাস হাওয়া ওখানে একটু বেশি ছিল। তো হাওয়াটা ঠিক করার পরে আর আমি যখন গনগনি ক্যানিয়ন গেলাম, আমি ওটা অ্যাকচুয়ালি টেস্ট করলাম যে আমি গনগনি ক্যানিয়নে বুঝতে পারলাম
যে প্রবলেমটা ওখানে রয়ে গেছে। কেন যে তার আগে সিটির মধ্যে একদমই আমি বুঝতে পারছিলাম না, প্রবলেমটা মার্কস হয়ে গেছিলো অ্যাকচুয়ালি নতুন টায়ারের জন্য। কিন্তু গনগনিতে গিয়ে আমি বুঝতে পারি যখন লংয়ে চালাচ্ছি তখন হাতেও একটু ক্র্যাম্প আসছিল, প্লাস তোমার গাড়িটা একদম 60-র উপরে যখন আমি ছেড়ে দিচ্ছি তখন গাড়িটা 2 সেকেন্ড সোজা গিয়ে তারপরে একদম লেফটের দিকে পুল দিচ্ছে। তো আলটিমেটলি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি। তো কেটিএম সার্ভিসের সাথে আমি আবার কানেক্ট করেছিলাম, তো ওদের কাছে নিয়ে গেছিলাম। তো ওরা গিয়ে দেখে বললো যে না দাদা এটা তো ঠিকই আছে, এটা কেটিএম অ্যাডভেঞ্চারে এরমই থাকে, একটু তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু তারপরে ওদেরকে আরও ভালো করে বোঝানোর পরে আর দেখানোর পরে তো ওরা বললো যে ঠিক আছে আপনি তাহলে রেখে যান, ফার্দার দেখছি। তো আলটিমেটলি এটা হলো যে ওরা রেখে 2 দিন বাদে আমি যখন কল ফল করলাম তো তখন বললো যে এটা যেটা কোন সেট আছে কোন সেটটা পাল্টাতে হবে, যে কোন সেটের ভিতরে যে বল বেয়ারিংটা থাকে ওখানে নাকি হালকা দাগ এসছে, সেটা আসা উচিত ছিল না। তো মেবি ওটার জন্য হচ্ছে, তো ওটা ওরা চেঞ্জ করে দিল। তো চেঞ্জ করার পরে ওরা টেস্ট ড্রাইভ করে দেখেছে যে ওদের দিকটা ওরা স্যাটিসফাই, বাট ফ্রম মাই সাইড আই এম স্টিল নট স্যাটিসফাইড ইনফ। কারণ যে এখনও আমার মনে হচ্ছে প্রবলেমটা আগে হয়তো 1 সেকেন্ড পর গাড়িটা বেঁকছিল, এখন হয়তো ওটা 5 সেকেন্ড পর বেঁকছে। তো ওদের বক্তব্য যে গাড়ি হাত ছেড়ে দিলে আর স্পিড স্লো হলে তো গাড়ি এক সাইডে পুল হবে। কিন্তু সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে বাইক চালাচ্ছি, গাড়ি তুমি স্লো হলেও গাড়ি কোনো সাইডে পুল করা উচিত না, গাড়ি স্ট্রেটই যাওয়া উচিত। যদি তাই হয় আস্তে আস্তে গাড়ি স্লো হবে, তারপরে আস্তে আস্তে গাড়ি যখন মোমেন্টাম লস হবে তখন গাড়ি যে কোনো একটা দিকে হিলবে। এটা হবে না যে গাড়ি এক সাইডেই হিলবে আর তোমার 4-5 সেকেন্ড পরেই হিলবে বা 6 সেকেন্ড পরেই হিলবে হালকা স্পিডটা স্লো হলে। এটা আমার ওপিনিয়ন, তো আমি ওখানে বোঝাতে পারিনি। ওরা বলছে আপনি চালান, যদি কোনো অসুবিধা হয় আবার নিয়ে আসতে। তো এখন আমি সেটাই করছি। আমি তারপরে অ্যাকচুয়ালি বাইকটা টেস্ট করতে পারিনি, কারণ যে নর্থ বেঙ্গল গেছিলাম। তো ওইটা দেখতে থাকো বন্ধুরা, ওটার ব্লগটা খুব শিগগিরই আসবে। খুব ভালো রাইড হয়েছে, একটু ভালো করে এডিট করে ছাড়তে চাই যেন তোমরা ভালো করে দেখতে পারো। কেন যে কিছু কিছু পুরো ফ্যামিলি নিয়ে গেছি, বুঝতেই পারছো একটু প্রবলেম হয়েছে, একা গেলে একটু ব্লগ করা ভালো। ড্রোন শট ওটাতে আমি ছাড়, ওটা পরে আমি বলবো ওই ব্লগে। তো যাই হোক বন্ধুরা এই হলো ইস্যুটা আমার। তো এখন আমি বাইকটা বের করতে পারিনি, কিন্তু এবার আমি বাইকটা বের করে আমি এখন নর্থ বেঙ্গল থেকে এসে গেছি। এসে পুরো আমি এখন বাইকটা টেস্ট রাইড দেবো, দিয়ে তোমাদের কাছে বলবো যে অ্যাকচুয়ালি সলভ হয়েছে কি হয়নি। কারণ যে আমি অনেক কমেন্টে লোকেদের থেকে জানতে পেরেছি যে অনেক কেটিএম অ্যাডভেঞ্চারে নাকি এই প্রবলেমটা আছে। তো বন্ধুরা তোমরা যদি তোমাদের কেটিএম অ্যাডভেঞ্চারে এই প্রবলেমটা থাকে বা তোমরা যদি জানো যে কারোর এই প্রবলেমটা আছে তো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর তো চলো টেস্ট করে তোমাদেরকে আলটিমেটলি জানাবো। আর ভিডিওটা বড় করবো না। তো আনটিল নেক্সট টাইম অ্যান্ড টু দ্য নেক্সট ব্লগ, তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংকস গাইস, বাই।